যে সার্ভিসি একটি কিভাবে ব্যাংক মানুষের সম্পত্তি করছে, তো আমরা দেখি বিভিন্ন ভাবে। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। এখনো কি আমরা আমাদের অর্গানাইজেশন ফাইট করছে। এবার ধরুন কেউ লোন দিতে পারছে না, এমন দেখা যাচ্ছে যে কৃষকদের জমিও চলে যাচ্ছে প্রচুর পরিমাণে। কারণ এটা হচ্ছে একটা আমাদের অর্গানাইজেশন বলে সমাজ হি সমাধান হয়। যদি তুমি বুঝতে পারো জিনিসটা, এটাই তোমার সমাধান দিয়ে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে যে একে তো আমি প্রুফ করে দিয়েছি যে ফ্রড লোন সব, একটা লোনও ভ্যালিড না। দ্বিতীয়ত সার্ভিসি একটা লেখা আছে ভ্যালিড যে না, কিন্তু ওরা তো সবচেয়ে বড় কথা হলো গিয়া ব্যাংক দেখাইবো যে এর সঙ্গে আমার কন্ট্রাক্ট হইছে। হ্যাঁ, কন্ট্রাক্ট হইয়া প্রথম কন্ট্রাক্টই তো নাল এন্ড ভয়েড। কারণ তুমি কন্ট্রাক্টে কি লিখেছো? আমি তোমার থেকে কি চেয়েছি? রুপি চেয়েছি, তুমি আমাকে দিয়েছো কি? ডিজিটস এন্ড ব্যাংক নোট। তুমি তো নিয়েছো, 100 বার নিয়েছি। তুমি দিয়েছো কি আমাকে? আমি তার পরে তর্কে আসবো। তুমি দিয়েছো কি আমাকে? ডিজিটস দিয়েছো? হ্যাঁ, ডিজিট দিয়েছি। আর না হলে আমি যদি এটিএম থেকে তুলি বা তোমার কাউন্টার থেকে তুলি, তুমি ব্যাংক নোট দিয়েছো। বাট অ্যাকর্ডিং টু ডকুমেন্টস তুমি কি আমাকে রুপি দিয়েছো? রুপি মিন্স গোল্ড দিয়েছো? দাওনি তো। অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট ল ওই জায়গাতেই তোমার কন্ট্রাক্ট নাল এন্ড ভয়েড। সেটা তো তর্কের ক্ষেত্রে তর্কে না, হয়তো বাস্তবতা লিগ্যাল টেন্ডার ওকে সবটা আমি বুঝলাম, মানে একদম লিগ্যাল বলছি। একটা সাধারণ মনে করুন, ধরুন আমি একটা লোন নিলাম, আমি দিতে পারলাম না, ব্যাংক আমারে লোক আদালত থেকে শুরু করে সব জায়গা পাঠাইবো, লাস্টে দিয়ে তো কেস করবই না। ব্যাংক কেস করে না। ব্যাংক যদি যেদিন কোর্টে যাবে সেদিন সব পুরো ব্যাংকিং সিস্টেম ক্র্যাশ করবে। ব্যাংক ইচ্ছা করে কোর্টে যায় না, আর ইচ্ছা করে এরকম ভাবে বানানো হয়েছে, ডিআরটি বলে এটাকে, মানে যেটা এফএসএসআই আর ব্যাংকের বিভিন্ন সার্ভিসি অ্যাক্ট, সার্ভিসি অ্যাক্টে যখন আসবে লাস্ট যে নোটিশগুলো দেয়, দেওয়ার পরে তো আপনাকে একটা নোটিশ দেবে যে তোমার জায়গা আমরা প্রুভ করব। সেটা কি করে? ডিএম এর কাছে অ্যাপ্লিকেশন করে, ডিএম জায়গাটাকে অ্যাটাচ করে দেয়, ব্যাংককে পারমিশন দিয়ে দেয়, ব্যাংক এটা অকশনে তুলতে পারে। এবার এটা কে করে? ডিআরটি করে। ডিআরটি মিন্স তোমার ডেপ্থ রিকভারি ট্রিবিউনাল, ডেপ্থ রিকভারি ট্রিবিউনাল। এবার লোয়ার যত কোর্ট আছে, এই কোর্টে ব্যাংকের কোনো কেস অ্যাকসেপ্টই হয় না। যদি ডিআরটি ফেল করে তাহলে কেস হাইকোর্টে যায়। আর এখন ম্যাক্সিমাম কেসই ব্যাংক ডিআরটির মধ্যেই শেষ করে দেয়। ঠিক আছে। এবার সার্ভিসি অ্যাক্টের একটা রুলস আছে 13(3)(a), ওটাতে লেখা আছে যে যদি কোনো বড়োয়ার ব্যাংকে কোনো রিপ্রেজেন্টেশন বা কোনো নোটিশ পাঠায়, ব্যাংক যতক্ষণ না এটার প্রপার উত্তর দেবে ততক্ষণ অব্দি ব্যাংক সার্ভিসি অ্যাক্টে যেতে পারে না। তাহলে আমরা কোশ্চেন এতক্ষণ যেটা ডিসকাশন করলাম, রুপি স্ট্যান্ডার্ড বা ভ্যালু, আর একটা কথা, ব্যাংক কি মনে করছেন যে ব্যাংকের কাছে 10 লাখ টাকা আছে, আপনি গিয়ে চাইলেন 9 লাখ টাকা, ব্যাংক কি ওই 10 লাখ থেকে 9 লাখ দেয় আপনাকে? ব্যাংক ওই টাকাটা টাচও করে না। ব্যাংক একটা হাওয়াতে অ্যাকাউন্ট বানায়, ওইখানে ডিজিট যত টাকা চাইলেন ওই ডিজিটস লেখে, ওই ডিজিটটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যত চাই তা না, তাতে আমার ক্যাপাবল তা দেখবো আমার সব। সেগুলো নাটক, সব নাটক, এগুলো নাটক, একদম নাটক এগুলো। কারণ ব্যাংক টাকাও দেয় না, ডিজিটটা দিচ্ছে কিন্তু এটা তো দেয় না, এটাও তো দেয় না। এবার ব্যাপার হচ্ছে যে ব্যাংকের যেদিন ধরুন আপনি একটা লোন নিয়েছেন, যেদিন ক্লোজ করবেন, দুদিন পরে গিয়ে ব্যাংকের কাছে বলুন যে আমার স্টেটমেন্টটা দেন, দেবে না, কিন্তু দিতে পারবে না ওরা। কারণ আপনার যে স্টেটমেন্টটা, ওই স্টেটমেন্টটা কিন্তু ওয়ান টাইম ক্রিয়েট হলো, আপনার লোন শেষ, এবলিশ করে দেয়। ইভেন ইফ ওদের যে মেইন স্টেটমেন্ট, মেইন যে ব্যালেন্স শিট, ওই ব্যালেন্স শিটে পর্যন্ত আপনার লোনের কোনো উল্লেখ থাকে না। কিভাবে? ইয়েস, ইউ আস্ক এনি ব্যাংক ম্যানেজার। কি জিজ্ঞেস করবো একটা বলুন তো। ধরুন আপনাকে তো একটা লোন দিল, ধরুন আমার কাছে 100 টাকা আছে, আপনি বললেন রাতুলদা আমাকে 90 টাকা দিন, তাহলে আপনাকে আমি দিলাম, তাহলে আমার অ্যাকাউন্টে কি লিখবো? সঞ্জীব দাকে আমি 90 টাকা দিলাম, 100 মাইনাস 90, আমার কাছে রইল 10 টাকা ব্যালেন্স। এটাই তো ব্যালেন্স শিট হয়। কিন্তু ওদের এই ব্যালেন্স শিট হয় না। মানে আপনার ব্যালেন্স শিটটা আলাদাই হয়, আলাদা ক্রিয়েট হয়, আলাদা ক্লোজ হয়। মানে আপনার জিরো অ্যাকাউন্টে ক্রিয়েট করলো, ভুয়া টাকাটা ঢুকালো, কত দিয়েছেন হিসাব করলো, লাস্টে। কিন্তু ব্যাংক যখন কারোর থেকে টাকাটা যা লোন দিল তা নিতে চায়, তখন দিস ইজ পাবলিক মানি, দিস ইজ পাবলিক মানি। কোথায় প্রুফ করুক না? আমি তো কোশ্চেন লিখেছি, কোশ্চেন রেডি আছে আমার কাছে। আরে প্রত্যেকটা যে অনেকে বললাম তো টোটালটাই ফ্রড। ওদের তো মুখের উপরে বলছি তোমরা ফ্রড ফ্রড ফ্রড। ব্যাংকিং সিস্টেম পুরা এই লোনের, পারলে আমার এগেইনস্টে কেস করুক না। আমি তো ওপেন পাবলিক প্ল্যাটফর্মে বলছি, আমার এগেইনস্টে কেস করুক ব্যাংক। যদি ওদের দম থাকে না, ওরা কোর্টে যাক, আমরা চাইছি কোর্টে যাবো।
কোর্টে গেলে কিভাবে কোনো একটা মানুষ মনে করো যে লোন নিয়ে ফেসে গেল, কিছু দিল, হ্যাঁ মনে করো একটা লোক 50 লক্ষ টাকা লোন নিল, সে মোটামুটি 20 লাখ টাকা দিয়েও লাইছে বা 30 লাখ, তো 30 লাখের জন্য সে দিতে পারতেছে না, এমন একটা কন্ডিশন হয়ে গেছে, সার্ভিসে একটা তারা ফেলাই দিল এবং তার বাড়িটা ক্রুক করে নিল। যখন দিতে পারছে না, এবার তো এটা হচ্ছে নর্মাল প্রসেস, যে দিতে পারছে না, ওয়েট করছে, চেষ্টা করছে, ব্যাংকে রিকোয়েস্ট করছে, ইয়ে করছে, করে সার্ভিসে একটা পড়লো, ওর বাড়ি চলে গেল। কিন্তু যখন ও দিতে পারছে না, আর অ্যাটলিস্ট আমাদের যে প্রসেস আছে ওই প্রসেসে যদি ফেলে দিই, ব্যাংকের ক্ষমতা হবে না ওই বাড়ি ক্রুক করার। এই প্রসেসটা কিভাবে, হাউ প্রসেসটা হচ্ছে যে প্রথমে তো আমরা কি করি, যখন ধরুন আপনি লোন নিলেন, আপনি দিতে পারছেন না, আপনি আমার কাছে এলেন, জনতা সরকার মোর্চার কাছে এলেন, বলে রাতুল্লাহ আমি তো লোনটা দিতে পারছি না, কি করব? এতদিন অব্দি আসেনি ব্যাংক, মানে ব্যাংক কোনো চিঠি দেয়নি, বা একটা দুইটা চিঠি দিয়েছে, তোমার এত ইন্টারেস্ট বাকি, এটা দাও, এত ইন্টারেস্ট বাকি, এটা দাও, এবং হাওয়ার উপর ইন্টারেস্ট নিচ্ছে ওরা। হ্যাঁ, হাওয়ার উপর ইন্টারেস্টটা তো আরো বড় ফ্রড, এটাও বলছি, ইন্টারেস্ট নেওয়াটা আরো বড় ফ্রড। কিভাবে মানুষকে একদম গাথায় ঢুকিয়ে দিচ্ছে ফিনান্সিয়ালি, সেটাও বলছি। ব্যাপারটা আমি একটু সরলীকৃত করি, গোল্ড হিসাবে তো তোমার টাকার ভ্যালুয়েশন হইতেছে, তাহলে মনে করলাম আরবিআই এর কাছে 100 টাকা আছে, আরবিআই ছাপাইলো 500 টাকা, আর ব্যাংক লোন দিতেছে 5000 টাকা, সিস্টেম রেডি চলছে। আর ব্যাংক তো পয়সা ক্রিয়েট করার কোনো পারমিশন নাই, না, পয়সা শুধু ডিস্ট্রিবিউট করবো, কালেক্ট করবো। হ্যাঁ, তাহলে ক্রিয়েট করে কিভাবে করছে, কিভাবে ব্যাংক প্রশ্ন করেন না তো কেউ? সেটাই তো আমরা করছি, এখন তো উত্তর দিতে পারছে না, আরবিআই অব্দি উত্তর দিতে পারছে না, ভুলভাল উত্তর দিচ্ছে। আরবিআই কে জিজ্ঞেস করলাম যে নোটের উপরে যে সেন্ট্রাল গভর্নমেন্ট লেখা আছে এটা কে, বলছে ভারত সরকার। উত্তর দিয়েছে ওরা আরটিআই এ। আচ্ছা, কিভাবে লেখে এটা ভারত সরকার? আরটিআই এর পেপার গুলো আছে, সব আছে আমার কাছে। আচ্ছা, দিস ইজ ভেরি গুড। এখন ভুলভাল উত্তর দিচ্ছে। এখন বলো যে এই যে লোন ফ্রডটা, এটা কিভাবে মানে মানুষকে বাঁচানো যেতে পারে? এবার প্রথমে তো লড়তে হবে, আর সবার নিজের জন্য লড়তে হবে। হ্যাঁ, হেল্প চাই, আমরা হেল্প করব, লিগেল ডকুমেন্টস চাই, আমরা লিগেল ডকুমেন্টস দেবো, সবকিছু দেবো, আমার কাছে সবকিছুই আছে, ঠিক আছে। এবার কেউ ধরুন আপনার একটা লোন নিলেন, আপনি পারছেন না দিতে, এক দুটা চিঠি খেয়েছেন ব্যাংকের থেকে, আপনি আমার কাছে এলেন, বললেন রাতুল্লাহ লোনটা দিতে হবে, লোনটা দিতে পারছি না, আমার কি করা উচিত, আমাদের বাড়ি চলে যাবে। তো আমরা প্রথমেই একটা চিঠি বানিয়ে দেবো আপনাকে, চিঠি রেডি আছে, ব্যাংকে কয়েকটা কোশ্চেন পাঠিয়ে দেবেন। এবার অ্যাকর্ডিং টু সার্ভিস অ্যাক্ট, ব্যাংক যতক্ষণ এটা প্রপার উত্তর না দেবে ততক্ষণ অব্দি ব্যাংক করতে আসতে পারে না। এবার এটা নিয়ম, কিন্তু ব্যাংক নিয়ম মানে না, এর সঙ্গে গভর্নমেন্টও জড়িত থাকে, ঠিক আছে। এবার ব্যাংক আপনাকে সার্ভিস অ্যাক্টের চিঠি পাঠাবে, আবার আমরা চিঠি পাঠাবো, আমাদের সব চিঠি রেডি। ধরুন সাধারণ মানুষের সার্ভিস অ্যাক্ট আমি ফেসে গেলাম, আমি কি করব? সাধারণ মানুষ, আমি না পারুম ব্যাংকের সঙ্গে লড়াই করতে, না পারুম আদালতে গিয়ে সেভাবে লড়াই করতে, একটা লজ্জাও থাকবে না, লড়াইটা তো আমি পথ দেখিয়ে দেবো। এখন যখন আপনি যখন লোন নিয়েছেন, এবার আমরা তো সবার কাছে গিয়ে সবার জন্য করতে পারবো না, আমরা কি করব, আপনাকে গাইড করে দেবো, যা যা পেপারস ডকুমেন্টস দরকার সব আমরা দিয়ে দেবো, ড্রাফটিং যা করার ওটা করে দিয়ে দেবো। কিন্তু উকিল ঠিক করা, উকিলের সঙ্গে কথা বলা, যদি উকিল না বোঝে আমাদের কাছে নিয়ে আসলে উকিলকে বুঝিয়ে দেওয়া, সেগুলো আমরা করবো, এটার জন্য আমরা করবো। ত্রিপুরাতে প্রথম এই জিনিসটা প্রথমই হচ্ছে, আর হয়নি কিন্তু বহু মানুষের, আমাদের পাড়ার দিকে বহু মানুষের সম্পত্তি হবে। কিন্তু আমি এতটুকু বলবো, যারা লোন দিতে পারবে ওরা দিয়ে দিলেই বেটার। আমরা হেল্প করতে চাই ওরকম লোককে যে ফেসে গেছে, কিন্তু তার কোনো ইনকাম নেই, রুজি রোজগার নেই, কিন্তু তার আসল সম্পত্তিটা চলে যাবে ভুয়া পয়সার জন্য। কিন্তু লড়াই সবারই করা উচিত, কারণ যে জিনিসটা অন্যায় ভাবে হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলাই উচিত। এরকম যদি সিস্টেম হতো তো আমার সিস্টেম কোলাপস হয়ে যাবে। কত না, সিস্টেম কোলাপস হবে না, কারণ এটার পেছনেও একটা জিনিস করা আছে। আমাদের যেই ইন্ডিয়ার যে ইকোনমিক কন্ডিশন হয়ে রয়েছে, বা আমাদের মানুষের যে জীবিকা অর্জনের যে মানে অবস্থা হয়ে রয়েছে, ইট ইজ ভেরি হরিবল নাও ইন ইন্ডিয়া, ভেরি হরিবল। এটা তো আপনারা বুঝতে পারছেন, বা সবাই বুঝতে পারছে, কেউ মুখে বলে কেউ বলে না। আমি অনেক সময় বলি, তো আমি বুঝতে পারি, অন্যায়ের বিরোধিতা করি, তো এটা যে এখন সবার আস্তে আস্তে করে এখন যে সিস্টেমটা চলছে, বা ইন জেনারেল যেগুলো আমরা বলছি যে লোনের বিষয়ের কথা, গরিব মানুষের। আচ্ছা, আপনি বলুন তো, কিছুদিন আগে 4-5 দিন আগে বোধহয় আরবিআই একটা অ্যাক্ট পাস করেছে যে 20 লাখের নিচে যদি কোনো সম্পত্তি মর্টগেজ করা থাকে, ওই সম্পত্তি ক্রুক করা যাবে না। না, এটা একটা বোধহয় কলকাতা হাইকোর্টের একটা রায়। হ্যাঁ, পড়ছি আমি রাইট, কিন্তু আরবিআই এটা করেছে। তো তাহলে কোর্টে প্রুফ হলো কিভাবে জিনিসগুলা?
তাহলে কি ওই 20 লাখ টাকার কোনো ভ্যালু নাই? সম্পত্তিটা কুরুপ করা যাবে না, 20 লাখের উপরেও করা যাবে। এইবার কি হয়েছে, আমাদের যে প্রসেস, আমাদের প্রসেসে আমরা একেতে ব্যাংকেরকে চিঠি দিই, তারপরে ব্যাংক যদি প্রপার উত্তর না দেয় ব্যাংকের সঙ্গে সঙ্গে ডিএম কে কপি রাখি, ডিএম কে জানানো হয়, তহসিলদার বা ডিসিএম কে জানানো হয়, কপি রাখি। যদি ব্যাংক প্রপার উত্তর সবসময়, উত্তর তো দেবেই না, পুরো ব্যাংক দেয় না উত্তর। আমাদের পুরো ইন্ডিয়াতে মোটামুটি 5-6 হাজার কেস পড়েছে এরকম, আর কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, কোনো ব্যাংক উত্তর দিচ্ছে না। যদি তারা সৎ থাকতো, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে তুমি যে আমাকে লোনটা দিয়েছো তোমার কোন অ্যাসেট ভেঙে দিয়েছো, প্রপার কোশ্চেন। তুমি যে পয়সাটা দিয়েছো এটা কি স্ট্যান্ডার্ড মেনটেন করে দিয়েছো না মেনটেন না করে দিয়েছো? কারণ আমরা দেখতে পেয়েছি আরবিআই ইয়েতে যে স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না। তো এইগুলো তো ভ্যালিড কোশ্চেন, জিজ্ঞেস করতেই পারে কেউ, এইগুলোর উত্তর দিতে। তাও যদি কয় যে আপনার লোনের সঙ্গে এটা কি সম্পর্ক, আরে হইতেই পারে। তুমি ছবির, আমি ডাউটফুল মনে হয়েছে তোমাকে কোশ্চেন করেছি, আমি তো জিজ্ঞেস করেছি তুমি যখন আমার মর্টগেজটা নিয়েছো, আমার অরিজিনাল সম্পত্তিটা নিয়েছো, ইন এক্সচেঞ্জ অফ ইউর প্রপার্টি, তুমি আমাকে পয়সা দিয়েছো, এই জন্য আমার সম্পত্তিটা মর্টগেজ রেখেছো। নিয়নের সময় তো আপনি নিয়ে নিছেন, নিয়নের সময় তো তুমিও আমাকে আমার সব দেখেছিলে, তখন তো আমি জানতাম না। আমি এখন জেনেছি কেন আমি জিজ্ঞেস করবো না? ও একজন আমার সঙ্গে ফ্রড, ধরুন আপনি আমার সঙ্গে চিটিংবাজি করছেন, তা আমি জানলাম না, পরবর্তী সময় জেনেছি, আপনাকে জিজ্ঞেস করবো না আপনি চিটিংবাজি কেন করছেন? ধরুন আপনি ব্যবসাতে এসছেন আমার সঙ্গে, এসে ইট ইজ অলসো বিজনেস ফর দেম, তো এসে আমি জানতে পারলাম না প্রথমে আপনি চিটিংবাজি, আমি তো প্রথম আপনাকে সৎ ভাবলাম, সঞ্জীবদা খুব সৎ, পরে দেখলাম যে আপনি চিটিংবাজি করছেন আমার সঙ্গে, তখন কি আমার প্রশ্ন করার অধিকার নাই? না না আছে, কিন্তু প্রথমে তো আপনি জানা শুনি করছেন না, তখন তো জানতাম না আমি। এটা তো আপনার দায়িত্ব, আপনি জানছেন না। আরে যদি বলে আপনাকে আমি বিশ্বাস করলাম, ওই যে বললেন বিশ্বাসে নিয়ে নিয়েছে, প্রমিসারি নোট, প্রমিস, যে প্রমিস যে করছে আমাকে 2 টাকা দেবে বা 10 টাকা দেবে, তার মানে গোল্ড রাখা আছে, এটা আমি বিশ্বাস করেছি। পরবর্তী সময় ধরা পড়েছে যে তোমার এই নোটের পিছনে কোনো গোল্ডই নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই, তাহলে আমি তোমাকে প্রশ্ন করবো না? এখন তো একটা প্রশ্ন তো চলছে, চলুক না, কি সেই তো কথাটা বললাম, যে লতে লেখা আছে চুরি করলে 6 মাসের জেল, চুরি করেই যাচ্ছে ধরা পড়েনি, চলছে তো চলুক, চুরি করতে থাকুক, কিন্তু ধরা পড়লে তো শাস্তি হবে। কোন একটা মানুষ যদি ফেসে যায়, মনে করো আপনার কাছে এলো, তখন আপনি কিভাবে ওকে গাইড করবেন? জাস্ট সিম্পল, সেটাই তো বললাম, ওকে সব ল দেখিয়ে দেবো, যা যা ডকুমেন্টেশন সাবমিট করতে লাগে, কোথায় কোথায় সাবমিট করতে লাগে, উকিলকে, কারণ সব উকিলও জানে না এগুলো, এই কেসটা কিভাবে লড়তে হবে ম্যাক্সিমাম উকিল জানে না, ঠিক আছে? তো আমাদের অর্গানাইজেশনের কাছে সব রিপোর্ট আছে। একটা লোক যদি, এবার ধরুন আমি সব প্রসিডিওর করলাম, ইভেন ইফ কেভিয়েট ল একটা বলে, এটাও ডিএম কে জানানো হয় যে আপনি আমাকে না জিজ্ঞেস করে আমার কোনো প্রপার্টি অ্যাটাচ করবেন না, ইট কামস আন্ডার কেভিয়েট ল। তো এটা কি, এই নোটিশটা কাকে দিতে হবে? ডিএম এর কাছে যাবে, মানে প্রসেস আছে, কোন কোন জায়গাতে যাবে সেটাও আমাদের কাছে আছে, আমরা সব রেডি করে দেবো। ধরুন আমার এতগুলো প্রসেসের পরেও ব্যাংক কিন্তু জোর জবরদস্তি করে, ডিএম কে প্রেশার দিয়ে ডিএম এটাকে অ্যাটাচ করে দিয়ে দেয় তো। এবার আপনার বাড়িতে এলো, আপনি 10 জন লোক ডাক দেবেন, ডাক দিয়ে ভিডিও করবেন, ভিডিও করে যে আমি তোমাকে এতগুলো প্রশ্ন করেছি, এতগুলো চিঠি পাঠিয়েছি, কোনো রিপ্লাই নাই, তুমি কিভাবে আমার বাড়ি প্রুফ করতে এসছো। ব্যাংক যদি তালাও মারে, ইউ হ্যাভ গট অল রাইট টু ব্রেক দ্যাট লক এন্ড গেট ইনসাইড। এরপরে যদি ব্যাংক কোর্টে যায়, আমরা তো চাইছি ব্যাংক কোর্টে যাক একবার, ব্যাংক তো যেতে চাইছে না। আচ্ছা, আমি তো চাইছি ব্যাংক একবার কোর্টে যাক, তারপরে দেখি ওরা কোথায় বাঁচে। তো এই জন্য মানুষ যাতে ভয় না পায়, কেউ যাতে একদম ভয় না পায়, ভয় পাওয়ার কিছু কারণ নেই। লোন নিয়েছে, অপরাধ করেনি, এর জন্য ওর বাড়িঘর যাবে না, কারণ ফ্রড মানি দিয়ে বাড়িঘর নেওয়ার কোনো অধিকার ব্যাংকের নেই। ব্যাংক প্রুফ করুক ওর মানিটা অরিজিনাল, আমি আমার পরের দিন যারা যারা লোন আছে ওদের সবাইকে দিয়ে লোন দেওয়াবো। ব্যাংক প্রুফ করুক একবার ওর টাকাটা অরিজিনাল, ভ্যালিড মানি যেটাকে বলে, ভ্যালিড কারেন্সি, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জিনিসের স্ট্যান্ডার্ড থাকতেই লাগবে। যদি আমি 1 মিটার স্ট্যান্ডার্ড লেংথের যে স্ট্যান্ডার্ড 1 মিটার, ওইটা যদি আমেরিকাতে একরকম আর ইন্ডিয়াতে একরকম হয়, তাহলে ঠগি হবে কিনা বলেন? ঠগি হবে না, ঠগি হবে না, না যদি এক না হয়, না এক না হলে তো ঠগি হবেই, ঠগি হবেই। তাহলে সেম এখানেও রুপির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যদি না থাকে ঠগি হবেই হবে, বুঝতে পারছেন? কারোর কাছে বেশি দেবে, কারোর কাছে কম দেবে।
হাওয়া মানির উপর ব্যাংক তার বিজনেস করে যাচ্ছে, একদম টোটাল হাওয়া মানি। এবং সেই হাওয়া মানির থেকে বড় পুঁজিপতিরা জায়গা সম্পত্তি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, এই জিনিসটা কি কংগ্রেস জানতো না? না বিজেপি গভর্নমেন্ট এখন জানে না? তাহলে কেন ওরা এটা ঠিক করে না? এটার পেছনে বড় গল্প আরেকদিন এটার ব্যাপারে হবে। আর জানতো তো নিশ্চয়ই যে এইভাবে কুটকরণ করানো হচ্ছে, তাহলে আমি বিশ্বাস কার উপরে করব? আজকে গরিব মানুষ মরছে কেন? আজকে ফার্মার্স, কৃষকরা ফাঁসি দিচ্ছে কেন? এই কারণে দিচ্ছে, পুঁজিপতিদের হাতে সব চলে গেছে, আর গরিবরা গরিবের থেকে গরিব হয়ে যাচ্ছে। এমনিও একটা লোক, মনে করো সাধারণ মানুষ হোক, একটু অল্প পড়াশোনা জানা হোক বা একটু অশিক্ষিত হোক, তারা যখন নিজে বাড়িটা বন্দুক দিয়ে টাকা নিয়ে একশো দিতে পারছে না, তাদের জায়গা ম্যাক্সিমাম কিছু করতে পারতেছে না তারা, একদম ম্যাক্সিমাম। এখানে শুধু না ব্যাংক, এরপর আমাদের যে প্রশাসন, ইভেন পুলিশ এবং কোর্টের মাধ্যমে তো এগুলো হইতেছে। এই যে 10,323-এর যে ব্যাংক লোন গুলো, ওরা চাকরি নাই, কিচ্ছু নাই, তারপরে ওদেরকে প্রেসার দিয়ে দিয়ে টাকাগুলো নেওয়া হয়েছে, অনেকে সুইসাইডও করেছে, এরকমও শুনেছি আমরা। কত বড় ওরা মানে ক্রিমিনাল হলে যে ফ্রড মানি দিয়ে মানুষের জায়গা সম্পত্তি, ইভেন প্রাণটাও নিয়ে নিচ্ছে ইনডাইরেক্টলি। 10,300 খুব প্যাথেটিক একটা ঘটনা, খুব প্যাথেটিক ঘটনা। হ্যাঁ, এমন আমি যেদিন থেকে এই জিনিসগুলো নিয়ে চর্চা করছি, বা বিগত 6-7 মাস ধরে আমি চর্চা করছি, বা আমি মোর্চার সঙ্গে যুক্ত হয়ে মোর্চার ট্রেনিংও নিয়েছি, বা দেবেন্দ্র বালাজির সঙ্গে কথা বলেছি, তখন থেকে আমি বুঝতে পারছি, আরে ইন্ডিয়া তো আস্তে আস্তে, আমাদের ফিউচার তো মোটামুটি শেষই হয়ে গেল। আমাদের নেক্সট জেনারেশন তো গোলামি খাটতে হবে। আমরা তো অ্যাটলিস্ট গোলামি খাচ্ছি না, নেক্সট জেনারেশনের গোলামি খাটতে হবে। এই প্রসেসে আমরা ঢুকে যাচ্ছি। আর সিবিডিসি আর ডিজিটাল আইডি আসলে তো টোটাল গোলাম হয়ে গেল সবাই। কারণ ওই যে কোভিড ভ্যাকসিন। তাহলে এখনো যারা মনে করো যে লোন ট্রেপে আছে, তারা তো আপনার সাথে তাহলে যোগাযোগ করতেই পারে, করলে আমি হেল্প করব। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আবেদন করছি, যারা সার্ভিস এক বা বিভিন্ন রকম লোনের ফ্রডে ফেসে আছেন, আপনারা যোগাযোগ করবেন। এই কথা বলে আপাতত এই এপিসোডটা শেষ করছি। পরে আবার একই বিষয়ে রাতুলদের থেকে আরো জানবো। নমস্কার।